ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলে, দেখতে দেখতে অন্তিম সেমিস্টার চলে এলো। এবং এই সেমিস্টারে এসে তো যা মনে হচ্ছে অনলাইন ক্লাস কবে হবে ঠিক নেই, হয়তো হবে না। তোমাদের এখনই ক্লাস শুরু করে দিতে বলেছে আজ থেকেই, সেই কারণে আমরা সবাই আজ থেকেই ক্লাস শুরু করলাম, ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো শুরু করলাম। ঠিক আছে, কি কি সাবজেক্ট আছে তোমরা কি জানো এই সেমিস্টারে? সাবজেক্ট একটু বলে দিই। এই সেমিস্টারে সাবজেক্ট বলতে ইলেকট্রিক্যাল ডিজাইন, এস্টিমেশন অ্যান্ড কস্টিং, যে সাবজেক্টটা মানে যেহেতু প্রত্যেকটা বছর আমি এবং জয়দীপ স্যার দুজনেই পড়িয়ে আসি, ওই সাবজেক্টটা অ্যাজ ইউজুয়াল আমি আর জয়দীপ স্যার দুজনেই পড়াবো। জয়দীপ মেবি ট্রান্সফরমার ডিজাইনের ওই পার্টটা পড়াবে, বাকি এই দিকে ডিজাইন পার্টটা আমি পড়াবো। এরপর রইল তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেনটেন্যান্স এন্ড টেস্টিং। এবার যেহেতু এই সাবজেক্ট আগের সাবজেক্টটাও দুভাগে ভাগ করা হয়েছে, সেই জন্য আমরা ঠিক করেছি এই সাবজেক্টটাও দুভাগে ভাগ করবো, অর্থাৎ এই সাবজেক্টেও আমি অর্ধেকটা না নেবো, ও অর্ধেকটা নেবে। ঠিক আছে, এইভাবে চলবে দুটো সাবজেক্ট। এরপর আছে একটি ইলেকট্রিক পেপার। ইলেকট্রিক পেপারটা প্রত্যেক বছর তোমাদের কন্ট্রোল অফ ইলেকট্রিক্যাল মেশিন ইলেকট্রিক পেপারটা নেওয়া হয়, কারণ ওই ইলেকট্রিক পেপারটাই বেস্ট। আর বাকি ইলেকট্রিক পেপারগুলো নিয়ে তোমাদের খুব একটা কাজে আসবে না, ওটাই প্রত্যেক বছর নেওয়া হয়। হয়তো স্যার তোমাদের দেখবে আজকে হয়তো বলবেন ওটা, এটা একটা বিষয়। এবং এরপরে হচ্ছে যে সাবজেক্টটা আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের একটা থিওরি পেপার, সরি ম্যানেজমেন্ট, প্রজেক্ট বলছি, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের একটা থিওরি পেপার আছে, যে থিওরি পেপারটা তোমাদের আলম স্যার পড়াবেন। মোটামুটি ভাবে এই চারটে সাবজেক্ট রয়েছে তোমাদের, আর সেরকম কিছু সাবজেক্ট নেই। এরপর যেটা রয়েছে প্রজেক্ট, যে প্রজেক্টের ব্যাপারে আমি একটু আগে কথা বলছিলাম, যে প্রজেক্ট ওয়ার্কটা আমি কি করে করাবো, কি ওইটা টানবো, আমি এখনো খুব প্রচন্ড কনফিউজ। ঠিক আছে, তো আমি দেখি কি করে কি করানো যায়। আমি আমার মনে হচ্ছে না খুব ভালোভাবে আমি ভালো কিছু প্রজেক্ট করাতে পারবো, কারণ প্রোটিয়াসের উপর প্রচন্ড লিমিটেশন আছে। এত তাড়াতাড়ি এত ভালো প্রজেক্ট বানাবে না। তাড়াতাড়ি মানে কি, ধরো 2-3 মাস টাইম আছে কি 2 মাস টাইম আছে। প্রোটিয়াসের ওয়ার্কিং এনভায়রনমেন্টটাও করা শক্ত আছে। তো আমি জানি না কতটা কি ভালো প্রজেক্ট দান করাতে পারবো, যতটা যা হয় একটা সাবমিট করার মতো জিনিস। বা তোমাদের হয়তো পরবর্তীকালে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইন্টারভিউতে বা যেখানেই যাও, তুমি জিজ্ঞাসা করে যে কি প্রজেক্ট করেছো, যেন কিছু তুমি বলতে পারো, সেইটুকু অ্যাটলিস্ট অবধি করা থাকবে। এর বাইরে বেশি তো বড় কিছু করানো সম্ভব না এটা। তো এই হচ্ছে বিষয়, প্রজেক্টের ইয়েটাও যতটা পারবো হয়তো আমাকেই নিতে হবে মেবি। আচ্ছা, ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন আজকে পুরো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। শুধু আজকে নয়, আমি প্রত্যেকটা ব্যাচেই এই সাবজেক্টটা যখন পড়ানো শুরু করি, একটা কথা কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিই, সেটা কি না, ইডিইসি পেপারটা হচ্ছে একটা এমন পেপার। কেউ কিছু লিখলে? আমার ফেস ব্লার আছে, বাকি একটু বলো তো, আমার ফেসটা ব্লার লাগছে না স্যার, একটু ঠিক করে? আছে। না স্যার, তাহলে না যার স্যার। ব্লার, আচ্ছা, তাহলে যার ব্লার আছে সে একটু ইয়ে করো, মানে তার ধরনের নেট কানেকশন স্টেবল নেই মেবি। স্যার, কিন্তু আপনার স্ক্রিনটা খুব ছোট লাগছে, মানে হ্যাঁ, ঠিকঠাক। আর ওটা আমার পিন ফোনে করো, স্যার ওটা পিন করো, তুমি পিন করো, ওটা পিন করো পিন না। করে মানে একটু ছোট লাগছে, মানে বোর্ডটার অর্ধেকটা দেখতে পাচ্ছি আমি। পিন করার পর রোটেট মেরে দে, রোটেট তাহলে বড় রোটেট হয়ে রোটেট যাবে। রোটেট রোটেট। বেশ, যে কথা বলছিলাম, যে প্রত্যেকটা ব্যাচে আমি ইডিসি সাবজেক্টটা পড়ানোর আগে দু চার কথা বলে দিই। সেটা হচ্ছে, যদি বলি ইন্ট্রোডাক্টরি ক্লাস 1 সপ্তাহ ধরে চলবে, বাস্তব ঘটনা সেটাই। কারণ এই সাবজেক্টটা হচ্ছে একটা এমন সাবজেক্ট, যে সাবজেক্টটা তুমি যদি ভালোভাবে জানতে পারো, যদি এই সাবজেক্টটাকে ভালোভাবে তুমি বুঝতে পারো, তবে তুমি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে। এমনটা হ্যাঁ, অবশ্যই আগে যে মেশিন পাওয়ার সিস্টেম পড়েছো ওগুলো তো ঠিক আছে, থিওরি বেস সাবজেক্ট, অর্থাৎ এটা আমি থিওরি পার্টটা বা তার মানে অ্যাপ্লিকেশনটা কতটা আমি মনে রাখতে পারছি তার উপর ডিপেন্ড করবে। আমি কি ফ্রি হয়ে যাচ্ছি? Second. আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। নেটটা আমি বন্ধ করে করছিলাম সকাল থেকে। এবার ঠিক আছে? আজকে নেটটা একটু সমস্যা আছে আমার, আমি জানি না এটা কিসের সমস্যা, মানে আমার নেটটা একটু সমস্যা করছে সত্যি করে। এখন শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি? আচ্ছা।
হুম। তো বক্তব্যটা হচ্ছে যে এইটা একটা এমন সাবজেক্ট যেটা কিন্তু তোমার বই পড়ে কিছু মুখস্থ রাখার জিনিস নয় বা মনে রাখার জিনিস নয়। অর্থাৎ মেশিন পাওয়ার সিস্টেম বা অন্যান্য সাবজেক্ট গুলো ওখানে যেমন মনে রাখতে হয় তোমাকে, এখানে কিন্তু মনে রাখার ব্যাপার নেই। এখানে সিম্পলি মনে রাখার মানে এখানে মনে রাখার ব্যাপার নেই, এখানে নিজের আইডিয়া, অবশ্যই কিছু জিনিস মনে রাখতে হবে কিন্তু নিজের আইডিয়াটাকে মানে অ্যাপ্লাই করতে হবে। তো নিজের আইডিয়াটা কিরকম অ্যাপ্লাই করার জিনিস সেটা, বিষয়টা হচ্ছে এরকম যে আমি বলছি আগেই যে এক সপ্তাহ কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাস চলবে। মানে এই এক সপ্তাহ ইন্ট্রোডাক্টরি ক্লাস না চললে কিন্তু তোমার এই সাবজেক্টটা পড়ানোর মতো বেস্ট জায়গাটা আমি আনতে পারবো না। ঠিক আছে, আজ থেকে আমি যেটা করব একদম ওপেন ডিসকাস করব। ওপেন ডিসকাস মানে আমি হয়তো মেবি বোর্ড ওয়ার্কটা কম করব, মানে এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছি। আমি একটা করে কোশ্চেন থ্রো করব, ভুল হোক তাও নিজে বলার চেষ্টা করো, নিজের মাইকটা অন করে তুমি কিন্তু বলার চেষ্টা করবে। আমি তোমাদের সবার কাছ থেকে এই আশাটা রাখবো। ভুল হোক তার বলার চেষ্টা করো যে হ্যাঁ আমি আমার মানে একদিন নিজে বলতে চাও যে হ্যাঁ এটা এই জিনিস হতে পারে। ঠিক আছে, তো চলো আমি এইটার জন্য যতটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো তার একদম বেশ কিছু গোড়ার দিক থেকে কিছু জিনিস আমি শুরু করতে চাইছি। ঠিক আছে, একটা সব থেকে সোজা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তরটা যে জানো না সে হাত তুলবে, যে জানো না। সেটা হচ্ছে সরু তার এবং মোটা তার কখন ব্যবহার করব, কখন সরু তার এবং কখন মোটা তার ব্যবহার করব। এর মতো সোজা প্রশ্ন হয় না। যে পারবে না সে শুধু একটু রেসপন্সটা করবে যে স্যার আমি এটা বুঝতে পারবো না, বা যার মনে মনে কনফিউশন আছে। কখন সরু তার ব্যবহার করি, কখন মোটা তার ব্যবহার করি, বলো কে পারবে না? স্যার উত্তরটা কি ভোল্টেজ বা অ্যাম্পিয়ার এরকম জন্য হবে, যে ভোল্টেজের জন্য বা ওই কারেন্টের জন্য? অবশ্যই সেটা, অবশ্যই সেটা, কিন্তু আমি বলছি যে পারো না, যে যার মনে কনফিউশন আছে এই উত্তরটা নিয়ে সে একটু বলো। যার মনের মধ্যে কনফিউশন আছে সে একটু রেসপন্স করে, এখানে লজ্জার কিছু নেই। মনে কনফিউশন হলে অবশ্যই রেসপন্স করবে। এরকম যদি কেউ না থাকো তাহলে এবার বলো যে পারছো বলো, কখন সরু তার ব্যবহার করি, কখন মোটা তার ব্যবহার করি, বলো। সত্যিটা মানে যে জানো সে বলো, মানে সবাই জানো তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে কেউ একটা বলো, বলো কেউ। আমি বলছি এই ক্লাসটা কিন্তু ওপেন ডিসকাস ইয়ে করবো, মানে ওপেন রেসপন্স করবো। প্লিজ রেসপন্ড করো কেউ। সে কারেন্ট রেটিং যদি বেশি হয় সেক্ষেত্রে মোটা, হুম। আর যদি কারেন্ট আচ্ছা, রেটিং যদি কমের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সরু তার ব্যবহার করা যেতে পারে। ঠিক। এবার ও যে উত্তরটা দিয়েছে বাকিরা সবাই চুপ রইলে কেন, ও একা কেন দিল উত্তরটা? আমি তো বলছি আমি এক্সপেক্ট করবো এটাই যে আমি যখন কোনো প্রশ্ন করবো তোমরা বলার জন্য হামলে পড়বে। আমি কিন্তু এটা এক্সপেক্ট করবো, চুপ করে বসে থাকার জন্য এই ক্লাসটা নয়। আমি আগেই বলছি তুই চুপ করে বসে থাকো এই ক্লাসটা কিন্তু শিখতে পারবে না। এই ক্লাসটায় কিন্তু সবটুকু হচ্ছে আইডিয়া বেসড জিনিস, আইডিয়া বেসড ক্লাস। এটা ডিজাইন পেপারটা একদম আইডিয়া, আমি কত আইডিয়া আছে তার উপর আমার এই পেপারটা দাঁড়াবে। আমি এখানে কোনো থিওরি মুখস্থ রাখতে হয় না এই পেপারে। এখন অনেকটা আমার ঝামেলা করছে, কি হবে? এই এখনো শুনতে সমস্যা হচ্ছে? না স্যার, একটু শুনতে বলবে তো। সমস্যা হয়নি, একটু মাঝে প্লিজ মধ্যে বলুন। একটু প্রবলেম করছে স্যার, হালকা মাঝে মধ্যে ফাঁকা। ল্যাগ হচ্ছে। হ্যাঁ স্যার, আপনার মাঝে সাউন্ডটা মধ্যে স্যার ল্যাগ হচ্ছিল, ক্লিয়ার আসছে না। একটু দাঁড়াও, ঝামেলাটা খুলিয়ে। আরে আমার ওয়াইফাই সিগন্যালটা একটু লো কেন আমি বুঝতে পারছি না। আমি তো এতদিন ইউজ করছি রাউটারটা। স্যার, আপনার মাইকটা ওয়াইফাই চেক করুন তো একবার। মাইকটা ঠিক নেই এখন? স্যার, কি সাউন্ড হচ্ছে, একটা হিসিং সাউন্ড হচ্ছে। হিসিং সাউন্ড হচ্ছে, তাহলে মাইকটা চেঞ্জ করছি তাহলে। হ্যালো, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে মাইকটা
মাইকটা চেঞ্জ করা, এই মাইকটা আউট করে দিয়েছি, এই মাইকটা নিচ্ছি না। আচ্ছা, আমি আগেই বলছি এই ক্লাসটা কিন্তু আমি যখনই কোনো প্রশ্ন করবো আমি কিন্তু এক্সপেকটেশন রাখবো যে সবাই হামলে পড়ো বলার জন্য। যদি চুপ করে বসে থাকো তাহলে তুমি চুপ করে পিছনে পড়ে থাকবে। একদম ক্লিয়ার কাট বলে দিলাম, এটা বই পড়ে তুমি উদ্ধার করতে পারবে না। এবং মোর ওভার এইটার কোনো সেইভাবে বই, সেই অর্থে বই একটা আছে, তাই বইটা খুব অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে, অত লেভেলে তোমাকে জানতে হবে, এইটা হচ্ছে বক্তব্য। যাই হোক, তো প্রথম যে প্রশ্ন করেছিলাম আমি যে কখন মোটা তার কখন সরু তার, সৌরভ সেন বোধহয় উত্তরটা দিলে যে যদি কারেন্ট রেটিং বেশি হয় তাহলে মোটা তার, যদি কারেন্ট রেটিং কম হয় তাহলে সরু তার। আমি এবার একটা প্রশ্ন করছি, যারা জানো তারা চুপ করে থাকো, যাদের মনে কনফিউশন আছে তারা উত্তরটা দাও। আচ্ছা, ভোল্টেজের সঙ্গে কি মোটা তার সরু তারের সম্পর্ক আছে? একটু কেউ বলো, থাকলে কোন জায়গায় বলো একটু কেউ, যে ভোল্টেজের সাথে কি মোটা তার সরু তারের সম্পর্ক আছে? হাই ভোল্টেজে মোটা তার, লো ভোল্টেজে হলে সরু তার, এরকম সম্পর্ক কি আছে? না স্যার। স্যার আচ্ছা স্যার, ট্রান্সমিশন লাইনে তো স্যার মোটা মোটা তার থাকে, যেটা আমাদের এখানে মানে এই নর্মাল যে 220 যেগুলো থাকে সেটাতে অনেক অতটা মোটা থাকে না, সরু থাকে নিশ্চয়ই, তাহলে স্যার আছে। স্যার ভোল্টেজের আচ্ছা, সাথে তারের কোনো ক্রস সেকশনে কোনো সং নেই, শুধু ক্লিয়ারেন্সটা সং থাকে, ক্লিয়ারেন্সটা যেন বেশি থাকে। ঠিক ঠিক। লাস্ট জন যে বলেছো সে একদম পারফেক্ট উত্তরটা বলেছো, এবং তার আগে একজন তার মনে একটা কনফিউশন এসছে যে স্যার হাই ভোল্টেজে তো আমি দেখেছি মোটা তার আছে, আর লো ভোল্টেজে কি সরু তার আছে। অ্যাকচুয়ালি মোটা তার সরু তারটা ওইটার উপর ডিপেন্ডেন্ট নয়। প্রথম যে উত্তরটা সৌরভ সেন দিয়েছে যে কারেন্ট রেটিং এর উপর, সেটাই। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি একদম হাই ভোল্টেজ যেখানে তুমি যাও সেখানে হচ্ছে বক্তব্যটা হচ্ছে এরকম, একটু খুলে বলি জিনিসটা। সাপোজ এটা ধর একটা ট্রান্সমিশন, এটা একটা ট্রান্সমিশন টাওয়ার, ঠিক আছে? তো এইখান থেকে ধর এরকম করে তার গেছে, গেছে তো। আমার বক্তব্যটা, প্রশ্নটা হচ্ছে এই তারের যে ক্রস সেকশন, ঠিক আছে, এরিয়া, আমি এ বলে তো ক্রস সেকশন এ, তো এই তারের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা কিসের উপর ডিপেন্ডেন্ট? অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। শুধুমাত্র এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর কিন্তু ক্রস সেকশনটা ডিপেন্ডেন্ট স্যার নয়। মেকানিক্যাল স্ট্রেন্থ, স্যার মেকানিক্যাল মেকানিক্যাল স্ট্রেন্থ। এক্স্যাক্টলি, মেকানিক্যাল স্ট্রেংথের উপর ডিপেন্ডেন্ট। কারণ দেখতে পাচ্ছ যখনই যত হাই ভোল্টেজ তুমি করছো তত তো অবশ্যই এই ক্লিয়ারেন্সটা বেশি লাগবে। যত বেশি ক্লিয়ারেন্স লাগবে তাহলে তোমার নিশ্চয়ই এই দুটোর মধ্যে ইন্টার ডিস্টেন্সটাও বাড়বে, দুটো ট্রান্সমিশন টাওয়ারে। ঘরের সামনে যে পোল, দুটো পোলের মধ্যে দূরত্ব দেখো, আর যখন হাই ভোল্টেজ লাইন, হাই টেনশন লাইন গেছে, দুটো ট্রান্সমিশন টাওয়ারের দূরত্ব দেখো। তাহলে এই দূরত্ব যখন বাড়বে তাহলে নিশ্চয়ই এইখানে যে তার আছে সেইটা ভারী হবে, এর ওয়েটটা বাল্কি হবে, ভারী হবে। তাহলে সেই ভারীটা হওয়ার জন্য ভেতরে কি দিই আমরা? এই টার্মটা আশা করি সবাই জানো। কে জানো না বলো তো এই টার্মটা? দাঁড়াও, কে জানো না সে একটু রেসপন্স করবে, স্যার আমি এই টার্মটা জানি না। যে জানো না সে রেসপন্স করো। স্যার ফুল ফর্মটা একবার বলে দেন, ভুলে গিয়েছি। স্যার জানি না এটা। আচ্ছা, স্যার অ্যালুমিনিয়াম কোর স্টিল রেনফোর্স। কোন না, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। একদম। এই যে কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টর তৈরি হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই বাইরে এটা কিরকম ভাবে তৈরি করে? অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর, বাট স্টিল রিইনফোর্সড। স্টিল রিইনফোর্সড, স্টিল রিইনফোর্সড মানে হচ্ছে একটা ধরো এই কালো রংটাকে আমি ধরে নিচ্ছি স্টিল। তাহলে এইটা একটা আমি স্টিলের তার নিলাম। কেন স্টিলের তার নিলাম? কারণ স্টিলের তারে হচ্ছে, স্টিলে তোমার স্ট্রেংথ সব থেকে বেশি স্ট্রেংথ স্টিল ক্যারি করতে পারে। আর অ্যালুমিনিয়াম তো হালকা তার, তো যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তখন কি করছি? রিইনফোর্স করলাম। আর মনে করো এই সবুজ রঙের তারটা মনে করো অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামটাকে এই রে এবং অ্যালুমিনিয়ামটাকে আমরা এর গায়ে জড়িয়ে 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 নিয়ে চলে গেছি, চারদিকে জড়িয়ে জড়িয়ে নিয়ে চলে গেছি। অর্থাৎ এই তারকে আমরা যখন বাইরে থেকে দেখব তখন আমরা কোন মেটালটা দেখতে পাবো? অ্যালুমিনিয়াম মেটালটা দেখতে পাবো। আর ওর ভেতর দিয়ে যদি দেখি, ভেতর দিয়ে ভেতরে একটা স্টিলের তোমার স্টিলের তার আছে, স্টিলের তারের বাইরে দিয়ে অ্যালুমিনিয়াম জড়ানো আছে।
তাহলে স্টিলের তারটা কি কাজ করছে? রিইনফোর্স করছে, অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেংথটাকে কিন্তু বজায় রাখছে। আর কারেন্ট কিন্তু মেন কন্ডাক্ট করছে অ্যালুমিনিয়াম ওয়্যারটা। হ্যাঁ, স্টিলের ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে না? যাচ্ছে, ওটা তো ওটার উপর ডিপেন্ড করবে না। এবার যে কারণে তুমি যত হাই ভোল্টেজ, যত হাই টেনশন, যত হাই ক্লিয়ারেন্স এর দিকে যাচ্ছ, অটোমেটিক্যালি কি হচ্ছে, এই তারের ওজনটা ভারী হচ্ছে। ওজনটা ভারী হচ্ছে, তাহলে ওটাকে মেকানিক্যাল স্ট্রেংথ দিতে হবে। প্রপার মেকানিক্যাল স্ট্রেংথ দেওয়ার জন্য এই মাঝখানে তত মোটা তুমি স্টিল ব্যবহার করছো, এবং তারপর তো কারেন্ট রেটিং রয়েছে, তো সেই কারণে হয়ে গেল এই তারটা একটু বেশি মোটা। শুধু এটাও কারণ না, এরপর আরো একটা কারণ আছে। আগের সেমিস্টারেই পড়েছিলে, মেয়ে গেল, লাইটনিং স্ট্রোক হলো, ওপর থেকে এখানে এর উপর ধরো বাজ পড়লো বা যা হোক, একটা লাইটনিং স্ট্রোক হলো, যে স্ট্রোকটা দুদিকে প্রপাগেট করবে, তাই তো? প্রপাগেট করার সময় এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, তাহলে আমাকে দেখতে হবে সেই কারেন্টটা যেটা ফ্লো করছে সেটা যেটা দুদিকে প্রপাগেট করছে তার জন্য তারটা না নষ্ট হয়ে যায়। মানে সেখানে কি পরিমাণ কারেন্ট প্রপাগেট করছে তার একটা রেটিং এর উপরও ওই ক্রস সেকশন ডিপেন্ড করবে। এরপর হচ্ছে এগুলো বাদ দিলাম। এবার ধরো এই তারটা এরকম করে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এরকম করে গেছে। এবার ধরো দুম করে তারটা ছিঁড়ে এইখানটা পড়েছে, মাটিতে পড়েছে। তো তারটা ছিঁড়ে যে মুহূর্তে মাটিতে পড়বে সেই মুহূর্তে এখানে তোমরা জানো একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট যাবে, যাতে আমার বোথ এন্ডে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। ট্রিপ তো করবে ঠিক আছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য হলেও তো একটা হিউজ কারেন্ট ফ্লো করবে। তাহলে ওই যে হিউজ কারেন্ট, ফল্ট কারেন্ট, তাহলে ফল্ট কারেন্ট যেটা, ফল্ট কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত, সেই ম্যাক্সিমাম ভ্যালু কি এই ক্রস সেকশন টলারেট করতে পারবে ওই সময়ের জন্য, এটা একটা ম্যাটার। তার মানে আমার যে নর্মাল কারেন্ট রেটিং শুধু সেটাকে আমি দেখছি না, আমি এটাও ধরে নিচ্ছি যে তারের যে কোনো জায়গায় যে কোনো সময় ফল্ট হতে পারে। তাহলে ফল্টটা হওয়া, সার্কিট ব্রেকার ট্রিপ করা, ইন দ্য মিন টাইম যে আমি সময়টুকু পাবো, সেই সময়টুকুর জন্য কিন্তু আমাকে ম্যাক্সিমাম একটা ফল্ট কারেন্ট এটার ভেতর দিয়ে যাবে, এন্ড আই হ্যাভ টু অ্যালাউ দ্যাট কারেন্ট সো দ্যাট দিস কন্ডাক্টর ডাজ নট ডিটোরিয়েট উইথ দ্য হিউজ কারেন্ট। তাহলে আমাকে সেই জায়গাটাকে এনসিওর করতে হলে আমাকে সেই রকম অনুযায়ী ক্রস সেকশন করতে হবে, ইত্যাদি কারণের জন্য আলটিমেটলি তারটা মোটা। আদারওয়াইজ ভোল্টেজের সঙ্গে কিন্তু খুব একটা সম্পর্ক সেই অর্থে নেই। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা সবার? সবাই একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আবার একটা প্রশ্ন এসে জাগে যে স্যার মোটা তার বলতে আপনি কি বোঝাচ্ছেন? একজন অলরেডি উত্তরটা দিয়েছে যে স্যার মোটা তার বলতে তারের ক্রস সেকশন। তো চলো একটা তারকে আমরা দেখি যে তার তার বলতে কি। ধরে নিচ্ছি রেড কালারটা হচ্ছে কপার, এবং মনে করি আমি স্ট্যান্ডার্ড ওয়্যার ইউজ করছি। হ্যাঁ, তো ধরো এরকম করে স্ট্যান্ডার্ড ওয়্যার আছে। কটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা স্ট্যান্ডার্ড ওয়্যার কপার রয়েছে, এবং এর বাইরে দিয়ে একটা ইনসুলেশন আছে। ধরো এটা ইনসুলেশন। এবার আমি যে বাইরে, আমি যে তারের ক্রস সেকশন দেখছো কিন্তু মাথায় রাখো, এবার তার মোটা বলতে দু রকম কথার মিনিং হয়। মোটা তার মানে কি? আমি মোটা তার বলে আমি বুঝবো না। আচ্ছা, এটাও তো মোটা তার, ধরো এটা একটা তার, আবার দেখো আচ্ছা এইটা বেশি মোটা না এটা বেশি মোটা? বা নেট গেল। হ্যালো, স্যার ভিডিও আটকে গেছে স্যার। এবার 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 হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আজকে একটু এরকম হচ্ছে, আমি জানি না সমস্যাটা কোথায়, পরে দেখবো। আমার বক্তব্যটা হচ্ছে দেখো আমি 3 রকম তার রেখেছি। তুমি তো এই যে 3 রকম তার, বাইরে থেকে যখন তুমি তারটাকে দেখছো তখন তুমি ভেতরে কোডটাকে অত ডিটেলে দেখতে পাচ্ছ না। ধরে মনে করো তারের দু প্রান্ত তোমার কাছে নেই, তারের যে দুটো মুখ, যে মুখটাকে তুমি দেখবে, এই মুখটা মনে করো তোমার কাছে নেই, তুমি বাইরে থেকে তার বডিটা দেখছো, তুমি তখন ভেতরে কোডটাকে দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছ? বাইরের ইনসুলেশনটাকে দেখতে পাচ্ছ।
আচ্ছা এই দুটো তারের তো ইনসুলেশন সেম, বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? তখন তো বাইরে থেকে একজন ভাববে সেখানে এটাও যা তার এটাও তার, সেই একই তার, তো দুটো কি এক সেম অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যাবে? তার মানে আজ থেকে তোমরা কখনোই মোটা তার সরু তার কথাটা বলবে না। আমি ইচ্ছা করে এতক্ষণ ধরে মোটা তার সরু তার কথাটা উল্লেখ করেছি, কারণ এইবার আমি এই পয়েন্টে এসে বলবো মোটা তার সরু তার বলে কিন্তু কিছু এক্সিস্ট করে না। কে মোটা কে সরু তার ভেতরটাকে না, পেটটা না কাটলে বোঝা যায় না। তার মানে তুমি অবশ্যই বলবে ক্রস সেকশন, সবসময় তারাই ক্রস সেকশন, যে কত ক্রস সেকশনের ওয়্যার। কিন্তু বাইরের এই যে ইনসুলেশন, দেখতেই পাচ্ছ যে এইটার ইনসুলেশনটা সব থেকে কম, এইটার ইনসুলেশন দেখো একটু মোটামুটি স্ট্যান্ডার্ডে, আর এইটার ইনসুলেশন সব থেকে বেশি, তাই না? এবার বলো তো ভোল্টেজের সঙ্গে সম্পর্ক আছে কি আছে না, বলো একটু। আচ্ছা স্যার, ওই ইনসুলেশনটা বেশি হলে ভোল্টেজে বেশি বেড়ে গেছে। এক্স্যাক্টলি, তার মোটা ভোল্টেজের সঙ্গে সম্পর্ক আছে কিনা যদি কেউ এই প্রশ্ন করে, উত্তরটা এটাই আসবে যে তার মোটা বলে তো কিছু হয় না, হাউ মাচ থিক অফ দ্য ইজ দ্য ইনসুলেশন অফ দ্য ওয়্যার ইজ, ইনসুলেশনটা কতটা মোটা তার উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি এই ওয়্যারটার মানে সে আদৌ কত ভোল্টেজে ব্যবহার করা যাবে কি না যাবে। কেন করা যাবে? তার কারণটা হচ্ছে এই তারটাকে মনে করো তারের ভেতর দিয়ে কারেন্ট ক্যারি হচ্ছে, এবং তারটা কোথায় হচ্ছে, মাটির উপর দিয়ে পড়ে আছে। তো মাটির উপর দিয়ে পড়ে আছে মানে কি, বাইরেটা কিন্তু গ্রাউন্ড, বা এই বাইরের বডিটাকে তুমি হাতে করে ধরছো, একটা লাইট তারের বাইরে ইনসুলেশনটা তুমি হাতে করে ধরছো, তার মানে এই যে গ্যাপিংটা, এই গ্যাপিং এর ইনসুলেশনটা কিন্তু তোমাকে ভেতরের ভোল্টেজ এবং বাইরের গ্রাউন্ড ভোল্টেজ দুটোর মধ্যে এই উইথস্ট্যান্ডিংটা কিন্তু এ মেনটেন করছে। সাধারণভাবে তোমরা যে তারগুলো দেখেছো, যে তার দিয়ে আমরা ওয়্যারিং করি, যে তারগুলো তোমরা দেখেছো ওয়্যারিং করার তারগুলো, সেই তারগুলোর যা ইনসুলেশন সেটা 1.1 কেভি, মানে 1100 ভোল্ট অব্দি ইনসুলেশন প্রোভাইড করে। এই তারগুলোকে দেখো আমরা ব্যবহার করছি কত, ধরো আমরা 230 ভোল্টে ব্যবহার করছি তারগুলো, হ্যাঁ 230 ভোল্টে ব্যবহার করছি, কিন্তু এর যে ইনসুলেশন আছে, ইনসুলেশনটা আপ টু 1100 ভোল্ট অব্দি প্রোভাইড করতে পারে। মানে অর্থাৎ এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, মানে পাওয়ারটা যাচ্ছে, তার ভোল্টেজ যদি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 1100 ভোল্ট হয়ে যায়, তখন অব্দিও তুমি বাইরেটাকে ধরে রাখতে পারবে। তার বেশি যদি হয়ে যায় তখন তোমাকে শক দেবে। তার মানে যদি এমন হয় যে ধরো কারেন্ট রেটিং হিসেবে আমি যদি ধরি, যে ধরো একটা সিস্টেম ভোল্টেজ ধরে নিচ্ছি 6.6 কেভি, কিন্তু তার কারেন্ট রেটিং মনে করো 5 অ্যাম্পিয়ার, তাহলে ইউ ক্যান ইউজ দিস ওয়্যার, কারণ এত হাই মাচ থিকার ইনসুলেশন আছে, তুমি ধরো এটা ব্যবহার করলে। আর তোমাকে যদি বলে দেয় যে সিস্টেম ভোল্টেজ ধরে নিচ্ছি আমি ধরে নাও, আমি সিস্টেম ভোল্টেজ ধরে নিচ্ছি সে 400, আচ্ছা বেশ ঠিক আছে 400 ভোল্ট, যাই হোক, যদি ওটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড নয়, মানে আমি ধরে নিচ্ছি একটা, যাই হোক একটা ধরে নিলাম, কি ধরো 400 ভোল্ট, কি ধরো 1100 ভোল্টই না হয় বললাম, 1100 ভোল্ট, এবং কারেন্টটা মনে করো আমার 20 অ্যাম্পিয়ার, ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়্যার। তার মানে আমি, আমার বক্তব্যটা হচ্ছে ভোল্টেজ রেটিং এর উপর সাথে ডিপেন্ড করছে কিন্তু আমার ইনসুলেশন, এবং কারেন্ট রেটিং এর সঙ্গে ডিপেন্ড করছে ক্রস সেকশন। আজ থেকে কিন্তু মোটা তার সরু তার ওয়ার্ডটা ইউজ করবে না, যে কোনো তারই ব্যবহার ইউজ করো। প্রথমেই যেটা কারেন্ট রেটিংটাকে আমরা আগে দেখি, তো কারেন্ট রেটিং হিসেবে আমরা আগে অবশ্যই ভাববো ক্রস সেকশনের কথা। নেক্সট আমরা দেখবো যে হ্যাঁ, যে ওই ওয়্যারটা যে ইনসুলেশন আছে, সেই ইনসুলেশনটা আমার সাফিসিয়েন্ট ভোল্টেজের রেঞ্জের মধ্যে হ্যাঁ কি নয়, ব্যাস, আর কিছু দেখতে হবে না। মোটা তার এবং সরু তারের পুরো ক্লিয়ার আইডিয়া সবার কাছে পাওয়া গেছে? কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে বলো, না থাকে আমি একটু আগে একবার প্রসিড করছি। সব থেকে কম যে ইনসুলেশনটা আছে ওটার রেটিং কিরকম হবে? সব থেকে কম ইনসুলেশন কিসে আছে জানো? মোবাইল খুলেছো, মানে মোবাইলের সার্কিট খুলেছো কোনোদিন? না খুললেও দেখেছো, দেখেছো তো? সেইখানে দেখবে মোবাইলের ভেতরে একটা ভাইব্রেটার মোটর থাকে,
ওই ভাইব্রেটার মোটরটাকে ভালো করে দেখো। মানে তোমার অ্যাকচুয়ালি আমাদের স্মার্টফোন গুলোতে তুমি পাবে না, পুরোনো দিনে যে নোকিয়া 1100 বা ওই ধরনের যে বার ফোন যেগুলো ছিল, মানে টাচ হ্যাঁ ফোন, স্যার দেখেছি দেখেছি। হ্যাঁ ওইখানে দেখবে ভাইব্রেটারের সাথে খুব সরু সরু দুটো লাল কালো তার থাকে, খুব সরু সরু, মানে তার দুটোর বাইরে দিয়ে ইনসুলেশন আছে একদম, পুরো দেখবে মোটরটা থেকে একটা লাল তার একটা কালো তার পুরো রয়েছে, এরকম লাল তার কালো তার রয়েছে আর কি। হ্যাঁ, ওই তারগুলো দেখবে খুব সরু তার, লাল তার কালো তার রয়েছে। ওই তারের ইনসুলেশন মানে ওই যে ইয়েগুলো আছে, ওর ভোল্টেজ আমি যতদূর জানি প্রায় হচ্ছে ওই 100 ভোল্টের কাছাকাছি। 100 ভোল্ট, হ্যাঁ 100 ভোল্ট, 100 ভোল্ট সরি, মানে 96 ভোল্টের কাছাকাছি, 96 ভোল্টের কাছাকাছি হচ্ছে ওইগুলোর ইনসুলেশন, এবং দ্যাট ইজ দ্য লোয়েস্ট। খুব সরু সরু দুটো তার, কখনো পারলে দেখো। স্যার বলো। স্যার বলছি যে এই যে তারগুলো ব্যবহার করছি আমরা, তো হুম। তারগুলো ওরকম ওই কন্ডাক্টর গুলো ওরকম 7টা কাছে না দিয়ে আমি তো একটা কাছে তৈরি করতে পারতাম, তার জন্য একটা এফেক্ট আছে, ওই এফেক্টটা কি নাম বলে স্যার? স্কিন 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 এফেক্ট এফেক্ট। না? তো ওই কনসেপ্টটা বললে হয়। বলেছি। হ্যাঁ পড়ে গেল। ও যেটা জিজ্ঞাসা করলো, ওর প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি একটু বলো তো। ও যে প্রশ্নটা করেছে তার সে প্রশ্নটা কে বুঝতে পারোনি যে ও কি বলতে চাইছে? আমি পারিনি স্যার বুঝতে। ওকে, বেশ দু একজন হয়তো পারেনি। ও বলতে চাইছে যে স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। ধরো আমি আর ভেতরগুলোকে আঁকবো না, আমি ওই স্ট্যান্ড গুলোকে আঁকছি। একটা তার ছাড়ালে, একটা ধর তার তুমি ছাড়ালে, মানে ইনসুলেশনটা ছাড়ালে, যে তারের মুখটা বার করলে কি থাকে, একটা স্ট্যান্ড থাকে নাকি মাল্টি স্ট্যান্ড থাকে? মাল্টি স্ট্যান্ড থাকে। ওকে, ওর প্রশ্নটা হচ্ছে যে স্যার এইটা করার কি দরকার, হোয়াই নট দিস। ও প্রশ্ন করতে চাইছে যে একটা মাল্টি স্ট্যান্ড এরকম না দিয়ে একটা গোটা তো সলিড কপারের একটা ইয়ে দিলেই পারতো, তাই না? বুঝতে পেরেছো কি বলতে চাইছে? এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি কারণে করা হয়, তার রিজন হচ্ছে দুটো, 1 এবং 2। 1 নম্বরটাও বললো যে স্যার ওটাকে কি বলে জানো, ও এফেক্টটা নাম ভুলে গিয়েছিল, এফেক্টটা হচ্ছে স্কিন এফেক্ট। দ্বিতীয় আর একটা কারণ আছে, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দুটো কারণের জন্য এই জিনিসটা করা হয়, মানে এইটাকে চুজ করা হয় না, নর্মালি যেটা করা হয় এইটাকে ডিসকারেজ করা হয়, এইটাকে নেওয়া হয়। স্কিন এফেক্টের ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো প্রথমে যে ডিসি স্কিন এফেক্টটা মেনলি এসি হোক ডিসি হোক, যাই হোক, মানে তোমার ডিসিতে কিন্তু এই স্কিন এফেক্টের ইয়েটা একটু বেটার বেশি। তো স্কিন এফেক্ট জিনিসটা কি? স্কিন এফেক্ট জিনিসটা হচ্ছে ভিসকোসিটি তোমরা পড়েছো, তরলের সান্দ্রতা, ভিসকোসিটি বলে একটা চ্যাপ্টার পড়েছো আগে ফ্লুইড মেকানিক্সে। ভিসকোসিটি চ্যাপ্টারে কি বলছে, ওখানে যা হয় কারেন্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি উল্টোটা হয়। সেটা বলি ঘটনাটা কি। ধরো এটা একটা নল, এই নলের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে? জল ধরো গিয়ে জল এখান থেকে গিয়ে জলটা পড়ছে। ভিসকোসিটি বলছে এটাই, তরলের সান্দ্রতার ধর্ম হচ্ছে তরলের ক্ষেত্রে একটা কাজ করে সারফেস টেনশন, পৃষ্ঠ টান। তো ওর এটা বলছে এরকম যে যখন ফ্লুইডটা ফ্লো হবে, কিভাবে ফ্লো হবে, সবাইকে একটু জিজ্ঞাসা করছি, টোটাল ক্রস সেকশনের জলটা কি একই স্পিডে ফ্লো হয়? না স্যার। না স্যার। না স্যার। মধ্যভাগেরটা একটু বেশি হবে। এক্স্যাক্টলি, একটু না অনেকটাই বেশি। অর্থাৎ মাঝখানে যে জলটা, এই জলটা অনেক আগে একটু বেশি ফোর্স নিয়ে পড়ে, এইটার মাঝখানের জলটার ভেলোসিটি একটু বেশি, রাদার দেন এইখানটায় যে জলটা আছে, যত তুমি সারফেসের মানে অর্থাৎ পাইপটা সারফেসের কাছাকাছি রিজিয়নে পৌঁছচ্ছ, এইটার ভেলোসিটি কিন্তু একটু কম, এইটার ভেলোসিটি কিন্তু একটু বেশি।
অর্থাৎ সমগ্র যে জলটা যাচ্ছে পাইপের মাঝখান দিয়ে যে জলটা যাচ্ছে, যার সঙ্গে কোনো সলিড সারফেসের টাচ নেই, তার স্পিডটা হবে সব থেকে বেশি। এবং যত সারফেসের দিকে তুমি যাবে, মানে যেখানে তোমার একটা সলিড মেটাল রয়েছে, সেইখান দিয়ে যে ওয়াটারটা ফ্লো হবে তার কিন্তু একটা পৃষ্ঠ টানের জন্য, অর্থাৎ এইখানটা ঘর্ষণ কাজ করবে অনেক। কঠিনের ক্ষেত্রে কঠিন মাধ্যমে যেটাকে আমরা ঘর্ষণ বলি, তরল মাধ্যমে সেটাকে আমরা কি বলি? সান্দ্র, মানে সান্দ্রতা বলি ধর্মটা। তো এই জায়গাটাতে হচ্ছে তোমার একটা ঘর্ষণ বল কাজ করবে, যার জন্য এইখানকার ভেলোসিটি অনেক কম হবে। এটা পাইপের ক্ষেত্রে হয়। আমাদের কারেন্টের ক্ষেত্রে হয় এক্স্যাক্টলি উল্টোটা। অর্থাৎ আমার যদি একটা এরকম সলিড একটা কন্ডাক্টর থাকে, গোল একটা কন্ডাক্টর থাকে, সলিড কন্ডাক্টর, তো এর ভেতর দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয়, ধরো আমি বলছি এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, টেকনিক্যালি আমরা বলি যে এদিকে আমরা ইলেকট্রনটা ফ্লো হচ্ছে। যাই হোক, ইলেকট্রন গুলো চায় সারফেস বরাবর বেশি ফ্লো করতে চায়। এই ইলেকট্রনটা সারফেস বরাবর বেশি ফ্লো করতে চায়। আর তারের ধর এটা পুরো সলিড কন্ডাক্টর, হ্যাঁ একদম সলিড কন্ডাক্টর, ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রন খুব একটা বেশি ফ্লো হতে চায় না, খুব কম হয়। বাইরে দিয়ে যত সারফেস দিয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন গুলো ফ্লো হয়। কারণ কি, দেখো ইলেকট্রিসিটি ফ্লো মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো, আর ইলেকট্রনটা ফ্লো করতে চায়, এটা ওদের ধর্ম, সারফেস দিয়ে বেশি। অর্থাৎ সেই কারণে আমরা যদি একটা সলিড কন্ডাক্টর নিই না, সারফেস দিয়ে ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হয়, ভেতর দিয়ে অর্থাৎ সারফেস দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেটা অনেক বেশি, আর ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেটা অনেক কম। বলতে পারো এই কন্ডাক্টর স্কিন, চামড়া বা এটাকে আমরা কি বলি, স্কিন বলি, স্কিন দিয়ে বেশি আমার ইলেকট্রন ফ্লো হয়, স্কিন এফেক্ট। তুমি যদি একটা কন্ডাক্টর ইউজ করো কি হবে, ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হবে কিন্তু সারফেস বরাবর। তুমি যদি মাল্টি স্ট্যান্ড ইউজ করো, এর সারফেস, এর সারফেস, এর সারফেস, সবার সবার সারফেস বরাবর যাবে। কোনটা বেশি অ্যাডভান্টেজ তাহলে? একটা কারেন্ট ক্যারিকে যদি ক্যারি করতে হয় কোনটার বেটার? বুঝতে পারছো? অবশ্যই এটা বেটার। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। একটা মোটা কপারের কন্ডাক্টর নাও, বাঁকাতে পারবে তাকে তুমি? ধরো তুমি এতটা মোটা তার নিচ্ছ, কপারের মোটা তার নিচ্ছ, বাঁকাতে গেলে তোমার মানে শরীরে অর্ধেক শক্তি বেরিয়ে যাবে, তারপর তুমি ওয়ারিং করবে। আর যদি সরু 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 একগাতে হয়, নরম হবে, ফ্লেক্সিবল হবে। এইটা যদি একবার ছেড়ে, ধরো মাঝখানে এই তার যদি একবার ব্রেক হয়, ব্যাস পাওয়ার গেল। আর এখানে ধরো একটা স্ট্যান্ড ব্রেক হয়ে গেল, তো কি হলো? কিছুই হলো না। একটা দুটো ছিঁড়ে যাক ভেতরে, কিছুই হবে না। বোঝা গেছে কি কারণে আমরা এটা ব্যবহার করি, এটা করি না? কয়টা বাজিল গো? হ্যাঁ স্যার। 10টা। আমি আরেকটা কি বলতে যাচ্ছিলাম জানো তখন? ক্রস সেকশন বললাম। যেমন একটু আগে একজন জিজ্ঞাসা করলো যে স্যার সব থেকে আপনার লো ভোল্টেজ ইনসুলেশন কোন তারে আর কত হয়? আমি ওই মোটরে ভাইব্রেটর এক্সাম্পল দিলাম, এই মানে মোবাইলে ভাইব্রেটর মানে মোটরে, ওইটার এক্সাম্পল আমি দিলাম। সেম প্রশ্ন শুরু করছি যে আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে আমরা কি রকম রেঞ্জের, কত কত রেঞ্জের ওয়্যার পাই? ঠিক আছে, মানে কি কি রেঞ্জের ওয়্যার আমরা পাই। আগেই বলছি, যখন বাজারে তুমি তার কিনতে যাবে, ধরো বাজারে গিয়ে বললে যে তার দিন, তোমাকে প্রথম প্রশ্ন করবে কত তার দেবো। কতর তার দেবো মানে কি? কতর তার দেবো মানে হচ্ছে স্যার কত মানে মিলিমিটার স্কয়ার না কি বলে ওটা? ক্রস সেকশন বলতে আমি ওটাই দেখছিলাম যে কি বলো, কত মিলিমিটার স্কোয়ার, মানে তুমি ক্রস সেকশনটা কত সেইটা তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, আগেই বলেছি ইউনিটটা কিন্তু মিলিমিটার নয়, মিলিমিটার স্কোয়ার, স্কোয়ার। কারণ ক্রস সেকশন বলছো তুমি, এই যে তারটা ওয়্যারটা নিচ্ছ, ধরো হতে পারে এর মধ্যে মাল্টি স্ট্যান্ড আছে, ঠিক আছে, মাল্টি স্ট্যান্ড ওয়্যার আছে। তো মাল্টি স্ট্যান্ড ওয়্যার হলো এটার ক্রস সেকশন এরিয়াটা কত, সেটাই হচ্ছে তোমার কাছে জানতে চায়। ব্যবহারিক অ্যাপ্লিকেশনে বিভিন্ন রেঞ্জের আমরা তার পাই, ঠিক আছে।
কেউ একটু বলতে পারবে? এটা আমি অলরেডি যখনই তোমরা থার্ড সেমিস্টারে উঠেছিলে তোমাদের একটা প্রফেশনাল প্র্যাকটিসের ক্লাসে আমি বেশ কিছু কথা বলেছিলাম যে ওয়ারিং করতে হলে কত এমএমএস স্কোয়ার ইউজ করবে। তাহলে এই এমএমএস স্কোয়ারটা কি দেখে ডিপেন্ড করা হয়েছে? দেখা যাচ্ছে যে হ্যাঁ এই এই ওয়্যার ইউজ করা হলে ম্যাক্সিমাম এতটা কারেন্ট অ্যালাউ করা যাবে বা এতটা কারেন্ট যাবে। তাহলে নিশ্চয়ই আমি যেখানে আমার 5 অ্যাম্পিয়ার দরকার সেখানে আননেসারি 4 স্কোয়ার এর মোটা তার ব্যবহার করবো না, দামটাও বেশি তার। তাহলে যেখানে যেটা লাগবে সেখানে সেটা ব্যবহার করা একদম আমাকে ওটা ইকোনমিক্যাল পয়েন্ট থেকে এবং তার ইউজুয়াল পয়েন্ট থেকে, দুটো পয়েন্ট থেকে দেখতে হয়। তোমরা কি বলতে পারবে কত কত এমএমএস স্কোয়ার তার হয়? স্যার স্যার ওই তো 0.75, 1.5, 2.5। 1.0 হয় মাঝখানে। আচ্ছা 1.5, হুম, 2.5, 2.5, 2.0 হয়। তাও বলো। 2.0 হয়। হুম, 4.0 হয়, তারপর 4.0 হয় এক্স্যাক্টলি, তারপর 6.0। এক্স্যাক্টলি হ্যাঁ 6.0। এগুলো কিন্তু সব হচ্ছে আমার ইউনিটটা হচ্ছে সব কিন্তু মিলিমিটার স্কোয়ার। 10-এর তার হয়, স্যার শুরুতে ঠিক আছে? একটা 0.5 এর 0.5 এরটা এখন আর পাওয়া যায় মানে অ্যাপ্লিকেশন আমরা শুনেছি, এখন আর একদমই পাওয়াই যায় না ওটা। 0.5 কোনটাকে বলে জানো? 0.5 ওটাকে বলে না, ওটাকে বলা হয় ফ্লেক্সিবল তার, ফ্লেক্সিবল ওয়্যার বলা হয়। ফ্লেক্সিবল ওয়্যার মানে হচ্ছে যেগুলো স্যার যেটা লাল তোমরা আর কালো একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ বলতে যাচ্ছিলাম আপ- এইটা এটা এই লাল কালো যেটা একসঙ্গে পেঁচানো থাকে ওই ওইটা ওইটা ফ্লেক্সিবল ওয়্যার। 0.5 মতোই হয় ওটা, কাছাকাছি। দশ হয়, ঠিক আছে? 10-এর পর 16 হয়, 20 স্কোয়ার হয়, আরো আছে। 50 স্কোয়ার হয়, 90 স্কোয়ার হয়। 90 এর পর হচ্ছে তোমার বোধহয় 100 কত একটা হয়, 170 না কত একটা হয় বোধহয়। তো আমাকে দেখে অত বলতে হবে। অত স্কোয়ার স্যার ব্যবহার হয় কত? হ্যাঁ বলছি অত মানে 170 স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার মানে। ব্যবহার হয়। আচ্ছা 90 স্কোয়ার মানে এই 90 স্কোয়ার তার এ তার তো আমরা হামেশাই ব্যবহার করেছি, মানে প্রচুর ব্যবহার করেছি। এই তার বহুত প্রচন্ড ভারী, মানে মানে যখন বাঁকানো হয় একজনকে ধরে এরকম করে মানে এ করে বাঁকাতে হয়, ঠিক আছে? তো বিভিন্ন রকম রেঞ্জের ক্রস সেকশনের কথা বলা হচ্ছে। একটা মানুষের পক্ষে সবসময় সম্ভব নয়, বিশেষ করে তোমরা যেহেতু এখন স্টুডেন্ট, তোমাদের পক্ষে সম্ভব নয় যে এটা থেকেই বুঝতে পারছো এই বিভিন্ন তারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বিভিন্ন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা কোন তার ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার দিতে পারে, এইটা সবসময় তুমি এত কিছুর মধ্যে একটা অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন চাকরি করতে, তুমি যদি এই প্রোডাকশন ফিল্ডে জব করতে যাও সেক্ষেত্রে গিয়ে তোমাকে কিন্তু এই মোটামুটি আপ টু 50 এবং 90 অব্দি তোমাকে 0.75 থেকে 90 অব্দি কোনটা কত কারেন্ট ক্যারি করতে পারে ম্যাক্সিমাম, এসির জন্য কত, ডিসির জন্য কত, এইটা সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যদি তুমি স্পেসিফিক সেই ফিল্ডে চাকরি করতে যাও। তবে তাও মনে রাখার দরকার হয় না। কি দরকার মনে রাখার? আবার মনে রাখার উপর ডিপেন্ড করে না। ধরো তুমি, কেন বলছি ডিপেন্ড করে না, যেমন ধরো এই ধরো 2.5 এর তার, 2.5 এর তার দাবি করছে, 2.5 এর তার দাবি করছে কত, আমি জাস্ট এক্সাম্পল কথা বলছি, ম্যাক্সিমাম দাবি করছে যে 32 অ্যাম্পিয়ার অব্দি ও ক্যারি করবে এসি হলে। আর ডিসি হলে মনে করো কত, ধরো 25 কি ধরো 28 অ্যাম্পিয়ার অব্দি, একটা আবরাফ নিলাম। এবার এই যে এসি হলে 32 অ্যাম্পিয়ার, ডিসি হলে 28 অ্যাম্পিয়ার, এই যে ফিগারটা, এইটা দেখবে হ্যাভেলস কোম্পানির একরকম, ঠিক আছে, অ্যাঙ্কার কোম্পানির একরকম, প্রত্যেকটা কোম্পানি টু কোম্পানি এইটা আবার একটু ভ্যারি করে যাচ্ছে। 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার হলো এদিক ওদিক ভ্যারি করে যাচ্ছে। কারণ কি, সেই কোম্পানিটা কি কোয়ালিটির কপার ব্যবহার করছে, সেই কপারে কতটা অশুদ্ধি মেশানো আছে, সবকিছুর উপর ডিপেন্ড করবে। মোস্ট অফ দ্য কেসেস এই কোন অ্যাম্পিয়ার, কোন ক্রস সেকশন কত অ্যাম্পিয়ার ফ্লো করাতে পারে টেকনিক্যালি চেষ্টা করে না কেউ মনে রাখার। অনেকে মানে দিনের পর দিন একই ফিল্ডে কাজ করছে, করতে 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 তার মাথায় ঢুকে যায়, কিন্তু কেউ জোর করে এগুলো মুখস্থ করার চেষ্টা করে না। ইনফ্যাক্ট তোমাদেরও করতে হবে না।
ডিজাইন পেপারে, আগেই বলছি এই ডিজাইন পেপার পড়তে এসছো, এখানে কিন্তু এটা নিউমেরিক্যাল বেস সাবজেক্ট। ভেবো না যে পরীক্ষা খাতা আমি ম্যাক্সিমাম থিওরি দেখে বেরিয়ে চলে আসবো, অনেকটাই অঙ্ক আছে। অঙ্ক মানে ডিজাইন করতে হবে সেখানে তোমাকে, এবং যে ডিজাইন গুলি করতে হবে সেখানে কিন্তু তোমাকে দেখতে হবে যে আচ্ছা তার মানে এত ক্যালকুলেট করবে যে হ্যাঁ ম্যাক্সিমাম এত অ্যাম্পিয়ার ফ্লো করবে, এত অ্যাম্পিয়ার ফ্লো করলে আমি এত তার দেবো। তাহলে কত অ্যাম্পিয়ার ফ্লো করার জন্য কত তার দেবে সেইটা তোমাকে মনে রাখতে হবে না। তার কারণটা হচ্ছে অফলাইন পরীক্ষা হোক বা যাই হোক, অনলাইন অফলাইন বলে বলছি না, তোমাদেরকে একটি সিট আমরা প্রোভাইড করে দেবো। তোমরা হয়তো তোমাদের সিভিল এবং মেকানিক্যাল বন্ধুদেরকে দেখেছো, সিভিলেরও ওরকম একটা ওরা স্টিলের একটা আরসিসি স্ট্রাকচারের জন্য অঙ্ক করার জন্য স্টিলের একটা সিট ওরা ব্যবহার করে পরীক্ষার সময়। মেকানিক্যালরাও অঙ্ক করার সময় স্টিম টেবিল ব্যবহার করে, ওগুলো কিন্তু ওদের পরীক্ষার সময় প্রোভাইড করে, ওরা নিজেরাই নিয়ে আসে এবং সেখান থেকে ওরা আমরা অ্যালাউ করা হয় যে হ্যাঁ চলো এটা চলবে। ঠিক তেমনি ইডিসি পেপারও যদি অফলাইন পরীক্ষা হয়, অনলাইন পরীক্ষা হলে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, অফলাইন পরীক্ষা হলো যে পিডিএফটা দেবো সেটা প্রিন্ট আউট করে নিয়ে প্রত্যেকটা ব্যাচকে আমি সিগনেচার করে স্ট্যাম্প মেরে দিই, ওরা ওটা পরীক্ষার সময় নিয়ে আসে। ওতে পরিষ্কার কোন তার কপার হলে, কপার হবে দেখো, কপার হলে একরকম, অ্যালুমিনিয়াম হলে একরকম, অ্যালুমিনিয়াম হলে রেটিং গুলো চেঞ্জ হয়ে যাবে। কপার হলে কত, অ্যালুমিনিয়াম হলে কত, কোন ক্রস সেকশন কত করতে পারে, কার্ড ইনসুলেশন কোন লেভেলে কতটা বেশি, তার একটা 4 পাতার একটা পিডিএফ ইয়ে করে পুরো একদম টেবিল করাই থাকে, সেই টেবিলটা সাইন করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, ওটা তোমরা পরীক্ষার সময় নিয়ে আসতে পারো। আমার বকলার বক্তব্য হচ্ছে এইটা, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকে পুরো একদম মাথায় ঢুকি না, আমি আগেই বলছি কত অ্যাম্পিয়ার কত অব্দি নিতে পারে অত ভাবতে হবে না তোমাকে। অঙ্ক করার সময় না হয় তুমি টেবিল দেখে নেবে, কিন্তু বাস এইটুকু এই কনসেপ্ট গুলোকে মাথায় রেখে চলো যে আমার ঘরে ধরো 5 অ্যাম্পিয়ার কি আপ টু 10 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার অব্দি কোনো একটা লোড আমি চালাচ্ছি, তো আমি দেখবো যে ঠিক আছে আমি যে লোডটা চালাচ্ছি তার জন্য আমার এই ওয়্যারটা ব্যবহার করলে এনাফ। এসি ধরো প্রায় 1500 ওয়াট তার লোড আছে, হিউজ অ্যাম্পিয়ার, ওখানে অনেকটা হাই অ্যাম্পিয়ার আছে, এই ওয়্যারটা ব্যবহার করা বেটার। একটা বাড়িতে 2টো এসি আছে, 3টে এসি আছে, মানে সার্ভিস ওয়ার্ড থেকে যে কানেকশনটা আসছে যেটা তোমার বাড়িতে কারেন্ট ঢুকছে, ওটা কিন্তু 2টো 3টে এসির লোডটা নিয়ে ঢুকছে, অটোমেটিক্যালি তখন দেখবে রেটিংটা আবার পরেরটা বেড়ে যাবে, এই অর্ডারে চলতে থাকবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো মোটামুটি, এইটা কিরকম রেঞ্জ, এটা কিরকম রেঞ্জ, এটা কিরকম রেঞ্জ, এটা কিরকম রেঞ্জ। তোমাদের হাউস হোল্ড অ্যাপ্লিকেশনের জন্য দেখবে আমাদের এইটার মধ্যেই হয়ে যাবে, এইটা এইটা এটা একটা অঙ্কগুলো করতে করতে একটা আইডিয়া চলে আসবে। তো এই জিনিসগুলোকে একটু মাথায় কিন্তু রাখতে হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা এটা বললাম, আর এটা কি বলার আছে, আচ্ছা মানে একটা কি বলতে গেলাম, ইলুমিনেশন, ইলুমিনেশন মনে হয় একটুখানি আছে, ইলুমিনেশনের অ্যাপ্লিকেশন একটুখানি আছে, অল্প একদম। ইলুমিনেশনের যে অঙ্কগুলো করে এসছো সেই অঙ্ক হয়তো মেবি একটা আসতে পারে, মানে ওই রিলেটেড একটা ছোট চ্যাপ্টার আছে, লাইটিং করা, ঘরের লাইটিং করা সেই ওইটার একটা চ্যাপ্টার আছে, ওইখানে মেবি এইটুকু জিনিস ব্যবহার একটু করতে হতে পারে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস হ্যাঁ মনে করছি, ওয়্যার কিন্তু হয় 2 রকম, ওয়্যার হয়, বুঝতে পারছো আমি কি বল লিখেছি? একটা ইনসুলেটর ওয়্যার, একটা বেয়ার ওয়্যার। কেন আমরা বেয়ার ওয়্যার ব্যবহার করি কেউ একটু বলবে? কেন আমরা বেয়ার ওয়্যার ব্যবহার করি, কেন ইনসুলেটেড কেন ব্যবহার করি সে তো ঠিক আছে চলো, আমার ঘরে যত ওয়্যারিং যাবতীয় এত একটা পাইপের মতো যে এক গাছে তার দৌড়চ্ছে, তাহলে ওই ওয়্যারটা অবশ্যই ইনসুলেটেড হতে হবে, এটা নিয়ে দ্বিমত নেই।
বেয়ার ওয়্যার আমরা কোথায় ব্যবহার করি, কেন ব্যবহার করি একটু বলো। স্যার ওভারহেড মানে কস্ট কমানোর জন্য। শুধু ওভারহেড আর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে। আরেকটা বলছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে। ওয়াইন্ডিং ওভারহেড এবং হ্যাঁ হ্যাঁ ওয়াইন্ডিং করার জন্য বেয়ার অয়েল লাগে তো। ওয়াইন্ডিং আমি আসছি না এখন, আমি মানে পাওয়ার ফ্লো করার জন্য বলছি, ওয়াইন্ডিং বলছি না। তো ওভারহেড এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, আচ্ছা কি হতো এখানে যে ইনসুলেটর দিতাম, কি সমস্যা ছিল? ইকোনমিক্যালি খরচা খরচা বেশি হয়ে যেত। অনেক ইনসুলেশন লাগতো। হ্যাঁ, তিনজনে একই উত্তর দিচ্ছে, বেকার বেকার একটা খরচা হতো একটা এরকম ইয়ে, তাই তো? খরচা ছাড়া আর কিছু? আচ্ছা অনেকগুলো পয়েন্ট, একটা হচ্ছে ইকোনমিক্যাল পয়েন্ট বললে, আর সবাই একটা বললে যে একটা ইকোনমিক্যাল পয়েন্ট, আরেকটা স্যার ওয়েট বাড়তো অনেক। ওয়েট ওয়েট একটা ইস্যু হতো। আর স্যার কিছু? ওপেন থাকার ফলে পয়েন্ট দিতে সুবিধা হয়। হ্যাঁ আমি এটাই আসতে চাইছিলাম, এইটাতেই আমি আসতে চাইছিলাম যে তোমার ডিস্ট্রিবিউশনে, ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদেরকে এটা অত দেখা দরকার নেই, কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যখন দেখবো, ডিস্ট্রিবিউশনে দেখতে হলে আমাকে কিন্তু এটা যদি তোমার বেয়ার কন্ডাক্টর হয় তবে আমি ওখান থেকে একটা সার্ভিস কানেকশন দিতে পারবো। ওরা কি করে, ধরো একটা অলরেডি একটা বেয়ার ওয়্যার রয়েছে, ও এই তারটাকে নিয়ে এর গায়ে এগুলো জড়িয়ে দেয়, দেখেছো তো তোমরা? ধরো এটা নিউট্রালের তার, এটা একটা ফেজের তার, তো দুটোকে জড়িয়ে দেয়, যে জড়িয়ে দিয়ে এটার একটা সার্ভিস কানেকশন পাঠিয়ে দেয়, এই তো করে ওরা। রিসেন্ট ট্রেন্ড ডিস্ট্রিবিউশনে কিন্তু ইনসুলেটেড ওয়্যার দিচ্ছে, কেন? এটা হয়তো সবাই দেখেছো। চুরিগুলো স্যার আটকানোর চুরি জন্য। রুখতে। ওটা দিচ্ছে অ্যাকচুয়ালি হুকিংটা আটকানোর জন্য, ঠিক। আর কোনো কারণ? আর কোনো কারণ? স্যার গাছ পড়ে বেশি ফল তৈরি হচ্ছিল, ওটা অ্যাভয়েড করার জন্য। এটা একটা কারণ। গাছ মানে গাছ পড়ে নয়, এমনি ঝড়ে ফড়ে তার যখন মাটিতে ছিঁড়ে পড়ে থাকে, তারপর পাওয়ার আসতে দেরি হতো আগেকার দিন, এখন কিন্তু তাড়াতাড়ি চলে আসে। কারণ কি, এখন কিন্তু ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন ওয়্যারগুলো ইনসুলেটেড হয়ে গেছে, যদি ছিঁড়েও বা পড়ে। হুম। এবার একটা জিনিস দেখো, ইনসুলেটেড হওয়াতে কি সুবিধা হয়েছে তোমরা নিজেরাও দেখেছো। আগে কিরকম থাকতো ওয়্যারগুলো? আগে ওয়্যারগুলো এরকম থাকতো, স্যার এতটা দেখতে করে অনেকটা সুন্দর হয়েছে। আগে এতটা করে জায়গা নিত, এবং স্বাভাবিকভাবে সেই কারণে ছিঁড়ে একটার ঘায়ে একটা বা মাটিতে পড়ার চান্স থাকতো। এখন কিন্তু তিনটে তারকে একবার পুরো জড়াজড়ি করে পাঠিয়ে দেয়, সব কারণে ইনসুলেটার তো এখন এখন চারটে তার থাকে, চারটে তার থাকে, আর ভেতর দিয়ে একটা পুরো মেটালের একটা থাকে রিইনফোর্স করার জন্য, ভেতর দিয়ে মেটাল থাকে। এই পাঁচটা তার দেখবে একসঙ্গে পুরো জড়াজড়ি করতে করতে চলে গেছে পোল টু পোল। তারপরে কি এটা নিশ্চয়ই ছিঁড়ে পড়ার চান্স অনেক কম, এক নম্বর। দ্বিতীয় কথা, যদি বা ছিঁড়েও পড়ে ইনসুলেশন আছে, ইয়ে হবে। আর কেউ যদি জিজ্ঞেস করতে তাহলে এখানে পয়েন্ট কানেকশন গুলো দেয় কি করে, ওটা হচ্ছে ওরা যেটা করে, দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে যে যেখানে যে পোল গুলো আছে না, সেই পোলের কাছে সাদা সাদা একটা করে বক্স লাগিয়েছে, ওরা এইখান থেকে সব পয়েন্ট এর মধ্যে বাস বার করা আছে। সার্ভিস কানেকশন যখন দেবে কাউকে, এই 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 বাস থেকে একজনের সার্ভিস কানেকশন দিল, আবার ধরো এই বাস থেকে একজনকে সার্ভিস কানেকশন দিল, এটা হাউস 1, এটা হাউস 2, এটা নিয়ম, ওই বাক্সগুলো থেকে সার্ভিস কানেকশন দেওয়ার নিয়ম। তাছাড়াও যেটা করে, এর গায়ে ওরা একটা বিশেষ ধরনের ক্লিপ ইউজ করে। সেই ক্লিপটা কি করে, এই ক্লিপটা যখন এর গায়ে লাগায়, এই ক্লিপটা গেঁথে গিয়ে প্যাক করে, মানে ধরো এইটাকে যখন এটা ওয়ান কন্ডাক্টরটা ইনসুলেটেড কন্ডাক্টর, ক্লিপটা যখন ওর গায়ে গেঁথে বসার সময় ইনসুলেটেড মানে ওই খুব ধারালো ভেতরে মেটাল প্লেট আছে, ওইটা একদম পুরো ইনসুলেটরটাকে কেটে, ওই অংশটা কেটে একদম মেটালের গায়ে চেপে ধরে। ওই সেই এই ক্লিপ গুলোকে ব্যবহার করে এখান থেকেও দেওয়া যায় কানেকশন, দুটো মেথডই আছে, ঠিক আছে? তো মূলত যাই হোক, এই রিজন গুলো মোটামুটি এখন জানাই আছে। আমি তোমাকে দেখো জানা প্রশ্ন কিন্তু আমি জিজ্ঞাসা করবো অনেক, কারণ আমি চাইবো। ফুলের গায়ে বাক্সটাকে কি বলে? কি বলে আমি জানি না, সার্ভিস কানেকশন দেয় ওখান থেকে, কি বলবে, ডিস্ট্রিবিউশন বক্স বলবে। বাস বার আছে, বাস বার ছাড়া কিছু নেই ওর মধ্যে, দেখবে এই বাক্সটা খুলে দেখবে বাস বার আছে, আর কিছু নেই। তো যাই হোক, এগুলোই মোটামুটি, আজকে আর বেশি সময় নেই। আমি আমি আগেই বলছি, প্রায় ধরো আগামী 5 দিন মতো আমি হয়তো শুধু ইন্ট্রোডাক্টরি ক্লাস নেবো, শুধু বেসিক জায়গাগুলোকে আগে মারবো, তারপর আমি মেন চ্যাপ্টারে ঢুকবো, ঠিক আছে? কারো কিছু জানার থাকলে বলতে পারো, আমি অ্যাটেন্ডেন্সটা জেনে নিচ্ছি।
কাল থেকে অ্যাটেন্ডেন্স ইয়ে করে নেব, খাতা করছি, খাতাতে আমি একদম দেখে নেবো, যেরকম ক্লাসে রাখি দেখে নেবো, কারণ এইভাবে রাখতে খুব অসুবিধা হচ্ছে আমার নিজের এন্ডে। আজকে আপাতত আমি এখানেই ছাড়ছি, কারণ বেশ সময় নেই। স্যার বলছি এই সাবজেক্টের রেফারেন্স হিসেবে কোনো বই কি পড়তে পারি? হ্যাঁ পারো। রেফারেন্স বইটা ওইখানেই রয়ে গেছে, আমার ল্যাবেই রয়ে গেছে বইটা, কি যেন নাম, ইলেকট্রিক্যাল ডিজাইন, ওই নামেই বইটা আছে। আমি বইটা দেখে না, জেবি গুপ্তার নয়, ওটা জেবি গুপ্তার নয়, আমি দেখে বলে দেবো বইটা এক্সাক্ট নামটা, ঠিক আছে? ঠিক আছে। বই পড়তে পারো, বইটা অবশ্যই ভালো, নো ডাউট ভালো বইটা ইনফ্যাক্ট অনেকে চাকরি করতে গেলেও লাগে, কারণ আলটিমেটলি বুঝতেই পারছো দেখে, আজকে পড়ানো থেকে এটাই বুঝতে পারলে চ্যাপ্টারটার মধ্যে কি আছে, সবই কিন্তু একদম এই জিনিস মনে মানে মুখস্থ রাখবো ওইসব করে পার পাবে না এটা। তো এইটা বই বই এমনিতে না কিনলেও হবে, যতটা থিওরি জায়গা আছে, কিছু রুলস আছে, রুলস রেগুলেশন, এগুলো থিওরি আছে, সেই থিওরি গুলো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেওয়া হবে। আর যত রকম অঙ্ক পরীক্ষায় আসে, মূলত এটা নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম অঙ্কটাই আসে, যত রকম অঙ্ক হয় অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে, তাতে মোটামুটি চ্যাপ্টার কভার হয়ে যাবে, বই খুব একটা লাগে না এটা। ওই যে চাও আমি বইটার নামটা বলে দেবো, আমি দেখে গ্রুপে বলে দেবো, ঠিক আছে? এটা একটা বিষয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমি সবাইকে বলে দিই, আমরা সবাই কিন্তু কিছু কিছু মানে ইনস্টিটিউট থেকে লেভেল থেকে চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গা আমাদের একটু রেস্ট্রিক্ট করতে হচ্ছে। সেটা হচ্ছে যে মানে ইনস্টিটিউট লেভেলেরই এটা ডিপার্টমেন্টের বলতে পারো ডিসিশন, এটা ওয়ান কাইন্ড অফ, যার যা সমস্যা হবে, ধরো কোনো পড়াশোনার বিষয়ে যার যা সমস্যা হোক, গ্রুপে মেসেজ করবে, গ্রুপে সবার সামনে মেসেজ করবে, খুব দরকার না পড়লে পার্সোনাল মেসেজ কিন্তু করা ঠিক নয়। এটা ইনফ্যাক্ট প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইনস্টিটিউট এটা ফলো করছে। এবং সেম মানে ধরো তোমার কোনো বিশেষ কোনো আর্জেন্ট দরকার হলো, কি ধরো আপলোড কিছু করতে পারছো না, পরীক্ষার খাতা আপলোড করা, ইত্যাদি বিষয়ে তুমি স্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারো পার্সোনালি। আদারওয়াইজ পড়াশোনা যাবতীয় জিনিস তুমি গ্রুপেই জিজ্ঞেস করবে, যেরকম আমরা যদি কলেজে থাকি, কলেজে যেমন ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করো, যে তখন কলেজ চলছে না, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই প্রশ্নটা গ্রুপের মধ্যে করতে হবে যদি কিছু আটকায়, কারণ জনে জনে দেখে দেখে করা পসিবল নয়, গ্রুপের মধ্যেই করবে, যার যা প্রশ্ন মনে অ্যারাইজ করবে, যাই করবে গ্রুপের মধ্যে করবে, গ্রুপের মধ্যেই কোনো একজন স্যার মানে যে টিচার তো বুঝতে পারবেন যে কোন টিচারকে এটা করা হচ্ছে, তিনি উত্তরটা দিয়ে দেবেন, ঠিক আছে? এটা একটু তোমাদের বলা রইলো জিনিসটা। আজকে একটা ক্লাস নিলাম, কালকের ক্লাসটা নেবো নাকি আমি এখনো জানি না। আজকে আপনাদের কথা বলে দেখি কি হয়, তো অ্যাকর্ডিংলি সেরকম অনুযায়ী ক্লাসটা নেওয়া হবে, ঠিক আছে? জানিয়ে দেবো তোমাদেরকে। আপাতত এখানে লিভ করে যাও।